এবার রাজধানীর ভেতরের এবং রাজধানীর বাইরের প্রচার প্রচারণার খবর জানবো এবং ঢাকা সহ ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন সহকর্মীরা। প্রথমেই যাব ঢাকা ১৬ আসনে, সেখানে আছেন সহকর্মী এনামুল হক। এনাম, আপনি যে এলাকায় আছেন ঢাকা ১৬ আসনে, সেখানকার ভোটের আমেজ কেমন দেখছেন? আর মাত্র ৬ দিন বাকি ভোটের, সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে এবং আমেজ কেমন দেখছেন নির্বাচনের? ধন্যবাদ আয়শা। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ১৬ আসনে। আপনি যেটি বলছিলেন, আমি এই মুহূর্তে যার নির্বাচনী প্রচারণায় রয়েছে, যিনি বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক, তার যে নির্বাচনী প্রচারণা সেখানেই রয়েছি। আমরা যদি বলি যে নিরবিচ্ছিন্ন যে বিএনপির নির্বাচনী প্রচারণা, সেটি কিন্তু আমরা এসেই দেখতে পেয়েছি। সকাল থেকেই নেতাকর্মীদের বেশ উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি। এখান থেকে কিছুক্ষণ পরেই ঢাকা ১৬ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন আমিনুল হক, তার নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং নেতাকর্মীরা ইতোমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। আমরা এসে তাদের সাথে কথা বলেছি। তারা তাদের যে ভোটের প্রতিশ্রুতি, সেগুলো নিয়ে কিন্তু ভোটারদের মাঝে যাচ্ছে, ভোটারদের সাথে কথা বলছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। যে এলাকার যে সমস্যা, যেমন এই এলাকাতে রয়েছে, এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে, আবাসিক সমস্যা, সেগুলো কিন্তু নিয়ে তিনি কথা বলা, তারা কিন্তু ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যেটি দেখতেছে, আমরা আমরা যদি আয়েশা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু মিছিল নিয়ে ধানের শীষের যে প্রচারণা, সেটিতে কিন্তু নেতাকর্মীরা আসছেন। এই এলাকার যে ভোটের প্রচারণা, সেটিতে তারা অংশগ্রহণ করার জন্য কিন্তু ইতোমধ্যে এখানে চলে আসছেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পর থেকে শুরু হবে ভোটের প্রচারণা, কিন্তু ভোটের প্রচারণার আগেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা ইতিমধ্যে মিছিল নিয়ে চলে এসেছে। আজকের যে নির্বাচনী প্রচারণা, সেটিতে অংশগ্রহণ করার জন্য তারা ধানের শীষের স্লোগান দিচ্ছে, স্লোগানে কিন্তু তারা এখানে এসে পৌঁছেছে। কিছুক্ষণ পরেই এখান থেকে শুরু হবে বিএনপির ঢাকা ১৬ আসনের যে। এবার আমরা আবারও যুক্ত হব ঢাকা, রাজশাহী এবং নারায়ণগঞ্জে। প্রথমেই যাব ঢাকায়, ঢাকার ১৬ আসনে, সেখানে আছেন সহকর্মী মাহমুদ। মাহমুদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঢাকা ১৭ আসনে আছেন আপনি, সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং নির্বাচনী আমেজ কেমন সেখানে? ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ১৭ আসনে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন, যে কারণে কিন্তু এই আসনটি বেশ কিছুদিন ধরে আলোচনায়। রাজধানীর গুলশান, বনানী এবং করেলবস্তি সহ শাহজাদপুর বেশ কিছু এলাকা নিয়ে এই আসনটি, এবং একটু দেখাতে চাই যে শুধুমাত্র যে অভিজাত যে গুলশান বনানীর বাইরেও এই এলাকার ভোটার যারা রয়েছেন করাইল বস্তিতে, এখানেও ৩০,০০০-এরও বেশি ভোটার রয়েছেন এবং এই ১৭ আসনে ৩ লাখেরও বেশি ভোটার। তাদের বড় একটি অংশ কিন্তু নিম্নবিত্ত মানুষ। তারা নানান সমস্যার কথা বলছেন। যে জায়গাটিতে আমরা রয়েছি, পুরো রাজধানীর বুকে ক্ষুদ্র একটি পরিসরে খুবই মানবেতর জীবনযাপন করেন সাধারণ মানুষ, এবং ছোট্ট ঘরগুলোতে তারা বসবাস করেন। তাদের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, এবং ছোট ঘরে এরকম পরিবেশে তারা গাদাগাদি করে থাকেন। এবং যেখানে আমরা এসেছি, এখানে কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপরেও মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আমরা করাইল বস্তিতে যারা বসবাসকারী ভোটারদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে কেউ ভোট চাইতে এখন পর্যন্ত এসেছে কিনা? আমাদের কাছে ভোটার চাইতে অনেকেই এসেছে। তো আমরা বলছি যে আমরা যাদের খুশি তাদেরই দিব। মানে মিছিল যায় দিক দিয়ে তারেক রহমানের, তারপর হাত পাখা অনেক কিছুই মিছিল যায়। তা আমাদের যারে ভাল লাগে আমরা তাদেরই ভোটার দিব। আর আমরা সমাজে বসবাস করি, এরকম পরিবেশে বসবাস করি, আমাদের অস্বস্তিকর একটা পরিবেশ, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়। তো আমরা চাই যে ভালো একটা পরিবেশ, যাতে আমরা মানে যে সরকারই আসুক, আমাদের একটা ভালো একটা পরিবেশ যাতে। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম কিন্তু একজন সাধারণ ভোটার, তিনি তার প্রত্যাশার কথা বলছিলেন, এবং এই এলাকার প্রতিটি মানুষই বিশ্বাস করেন যে যে জীবন তারা যাপন করেন এবং যে অল্প পরিবেশরে যে ভাড়া তারা দেন, আসলে সেটি কিন্তু আনুপাতিক হারে ধরলে যে বিত্তশালী যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, তাদের চাইতে কিন্তু কোনো অংশেই কম ভাড়া তারা গুনেন না। যে কারণে এই
এই রাষ্ট্রের প্রতি তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে প্রার্থীরা যেন তাদের বিষয়গুলো বিবেচনায় নেন। আমরা রয়েছি এখানকার ভোটারদের বিষয়ে হয়তো বা বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে আমরা একটু নারায়ণগঞ্জে যেতে চাই, সেখানে আমাদের প্রতিনিধি নয়ন রয়েছেন, তার কাছ থেকে জানতে চাই নারায়ণগঞ্জের প্রচারণার কি পরিস্থিতি রয়েছে। আসনে যেখানে আর কিছুক্ষণ আগে 11 দলীয় জোটের গণমিছিল শুরু হবে। গণমিছিল শুরু করবে আমরা এখানকার যে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী রয়েছেন আব্দুল আলামিন, আমরা তার সঙ্গে আসলে কথা বলবো যে বর্তমানে কি অবস্থা। আমরা একটু লাইভে আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখছেন ভোটারদের স্বতঃস্ফূর্ত সারা। আমরা কালকে রাত্রে ঘোষণা করেছি যে আজকে আমরা সকালে গণমিছিল করব। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন যে জনগণের বা এই অঞ্চলের ভোটারদের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আছে। এবং সেই সাথে কেন ভোটাররা আমাদের উপর আস্থা রাখছে, কারণ ভোটাররা মনে করছে যে বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, ধর্মপ্রাণ ইসলাম এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী গোষ্ঠী, সেই সাথে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব যারা প্রতিষ্ঠা করতে চায়, তারা সবাই একসাথে 11 দলীয় জোটে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ এটা মনে করছে, এই জন্য জনগণ আমাদের সমর্থন করছে। হ্যাঁ, বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, বিলবোর্ড আমাদের ছিঁড়ে ফেলা হয়েছে, কোন কোন ক্যাম্পের সামনে ক্যাম্প স্থাপন করে আমাদের ক্যাম্প ঢেকে দেওয়া হয়েছে, আমাদের নারী সংগঠকদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এই ধরনের অ্যাক্টিভিটিস চলতেছে। আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং মৌখিকভাবে অভিযোগ জানাচ্ছি। আমরা যেমনটা শুনছিলাম যে এখানকার প্রার্থী তিনি আমাদের যেমনটা বললেন যে তারা প্রচারণায় নানা বাধার শিকার হচ্ছেন। এই ছিল মূলত নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহীর সেলিমের কাছে। সেলিম, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী 1 আসন। মূলত রাজশাহী 1 আসনটি রাজশাহীর গোদাগাড়ি এবং তানোর উপজেলা নিয়ে গঠিত। এই দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন 4,68,000 ভোটার রয়েছেন। এটি মূলত রাজশাহীর একটি সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে পাশেই খুব কাছাকাছি এলাকায় হচ্ছে ভারত। সেই কারণে এই অঞ্চলটি আসলে মাদকের প্রবণতা বেশি। অঞ্চলে রাজশাহী বিশেষ গোদাগাড়ি অঞ্চলে মাদকের প্রবণতা বেশি। কাজে এই অঞ্চলের প্রধান সমস্যা কৃষি ফসল উৎপাদন না হওয়া, পানি সংকট এবং মাদক। মূলত এই দুটি বিষয় বা বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে এখানে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি রাজশাহী 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিনের প্রচারণায়। তিনি কিছুক্ষণ পরে হয়তো আসবেন, এখন এসে পৌঁছাননি। নেতাকর্মী এটি তার জন্য অপেক্ষা করছেন। এখানে মূলত খালেদা সামরিক সচিব এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী নাইবে আমির মুজিবুর রহমান। বিশেষ করে দুজনই হেভিওয়েট প্রার্থী হওয়ার কারণে এই আসনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে একটা উত্তেজনা বাড়তে, উদ্দীপনা বাড়তে, উৎসাহ সব রকমই প্রস্তুতি আছে। এবং বিশেষ করে তারা বলছেন যে এই অঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকায়, এই অঞ্চলে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সদস্যরা আছেন তাদের নানা ধরনের সমস্যা আছে। সেই সমস্যাগুলো তারা সমাধান করতে চান। বিশেষ করে এই রাজশাহী অঞ্চল কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে পানির সংকট, পদ্মায় পানি নাই, খালে বিলে পানি নাই, যাতে সারা বছর পানির ব্যবস্থা করা যায় এজন্য খাল খননের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন। সব মিলিয়ে যে যা পারছেন, যেভাবে পারছেন আসলে বিশেষ করে মানুষকে আকৃষ্ট করছেন। কেউ প্রতীক দেখে ভোট দিবেন, কেউ বা হয়তো দলিল দেখে ভোট দিচ্ছেন, কেউ বা স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন। সব মিলে নেতাকর্মীদের মধ্যে যে পরিস্থিতি, সেটা একেবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটের আর কয়েকদিন বাকি, তারপরেই হয়তো জানা যাবে যে আসলে কোন দল বা কারা এই আসনে বিজয়ী হয় এবং তারা আসলে জনগণের উন্নয়নে কী কাজ করেন। তা রাজশাহীতে 1 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। আয়েশা। সেলিম, আপনাকে ধন্যবাদ।